আমি মনে করি ২৪টা একটা বিপ্লব। এই বিপ্লবেরই একটা অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে জামাত। জামাত বিএনপির যে রসায়ন রাজনীতির বিগত ৩০-৪০ বছরে, সেখান থেকে একটা নতুন অধ্যায় তারা শুরু করেছে। বিষয়টাকে এভাবে দেখি যে বাংলাদেশ যে জাতিরাষ্ট্রটা আমাদের সূচনা হয়েছে, আমরা ভূমির স্বাধীনতাটা পেয়েছি ৪৭-এ, আমরা রাজনৈতিক স্বাধীনতা একটা স্বাধীন জাতিরাষ্ট্র হয়ে গড়ে উঠেছি আমরা ৭১-এ। এর মাঝে কিন্তু কয়েকটা গণ অভ্যুত্থান হয়েছে। ২৪টাকে আমি যেভাবে উপস্থাপন করি, আমি মনে করি ২৪টা একটা বিপ্লব। বিপ্লবের আকাঙ্ক্ষা এর মধ্যে রয়েছে, কারণ তরুণ সম্প্রদায়ের একটা নতুন বন্দোবস্ত, একটা নতুন রাজনীতি, একটা নতুন দেশ। এইটা আমি ওনার ওই জায়গাটাতে এটা বলছি যে সেক্ষেত্রে এই বিপ্লবেরই একটা অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে জামাত। বিএনপি জামাত যারা বিগত ১৬ বছর একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ, একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে কি রাসেল ভাই, সেটা হচ্ছে কি যে জামাত বিএনপির যে রসায়ন রাজনীতির বিগত ৩০-৪০ বছরে, সেখান থেকে একটা নতুন অধ্যায় তারা শুরু করেছে। আগে ছিল তারা সহায়ক, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রাজনীতি ছিল, এখন নতুন এই প্রেক্ষাপটে তারা হয়েছে পরস্পরের। টরিক বলছিলেন যে জামাতকে বিএনপি পুনর্বাসন করেছে, আজ সেই জামাত বিএনপির বিরুদ্ধে আমি না, উনি নিঃসন্দেহে ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি বক্তব্য রাখার নেই, কিন্তু আমি মনে করি যে না, ঐতিহাসিকভাবে তো সত্য তাই না, আপনি যখন সহায়ক, যখন রাজনৈতিক শক্তিগুলো কে কার পৃষ্ঠপোষক, এটা কিন্তু আপনার পার্সপেক্টিভ দিয়ে আপনি কিন্তু ব্যাখ্যা করছেন। হ্যাঁ, আমি যদি গোড়াতে যাই কিভাবে জামাত বিএনপি হয়েছে, প্রথমে 4 দলীয় ঐক্যজোট গঠন হয়েছে, পরে এটা 20 দলে গিয়েছে, তাই না? তাহলে এই ঐক্যজোটের মূল রূপকার কে ছিলেন? বেগম খালেদা জিয়া ছিলেন, তাই না? তো তিনি কিন্তু এই ঐক্যজোট তৈরির সময় এই রাজনৈতিক দলগুলো, নিঃসন্দেহে বিএনপি হচ্ছে বড় রাজনৈতিক দল এবং জামাত ইসলামী হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন যেই জোট, সেই জোটের একটা অংশ। কিন্তু আপনি এটা আমাদের ইতিহাস থেকে ভুলে গেলে চলবে না। যদি আপনি স্বাধীনতা পূর্ব চরিত্রটা দেখেন, রাজনৈতিক চরিত্রে মৌলানা ভাসানী আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার হাইটটা বেশি ছিল? না, আমি বলছি হাইটটা কার বেশি ছিল? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু যখন নির্বাচনে বঙ্গবন্ধু চলে আসলেন, ভাসানী আসলেন না, তারপরের চিত্রটা কি দাঁড়ালো? সুতরাং আগামী দিনের যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা কিন্তু প্রো জুলাই রেভলিউশনারি। এবং কারা এখনও বিএনপির সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা কি? আমি কিন্তু বিএনপির একজন, আমি খুবই কতগুলো বিষয়ে বিএনপির খুবই সমর্থক, কতগুলো ব্যাপারে আমি ক্রিটিক করি। ক্রিটিকটা হচ্ছে যে আজ পর্যন্ত বিএনপি জুলাই বিপ্লবের তার অবস্থানটা তারা পরিষ্কার করতে পারেনি, যার ফলে যেটা ডক্টর মঞ্জুর যেটা বলতে চেয়েছেন, অকৃতজ্ঞতা, এই ভাষাটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কে এটা আসবে না। এখন বাস্তবতাটা হচ্ছে বিএনপি এবং জামাত দুটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সুতরাং এখানে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার বিষয় আসবে না। জনগণের সামনে দুটো রাজনৈতিক দলই তাদের কর্মসূচি, যেটা দিয়ে আপনি শুরু করেছেন, ইশতেহার, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের দৃষ্টিভঙ্গি, বিএনপির বিরাট রাজ্য শাসনের তার অভিজ্ঞতা আছে, রাষ্ট্র শাসনের, বা জামাত হচ্ছে নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হতে পারে। এখানে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার বিষয়টা আমি প্রাসঙ্গিক মনে করি না। আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটি হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আজকে বলেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইলে আমরাও কড়াই গন্ডায় বুঝে নেব। এটা কি রাজনৈতিক হুমকি প্রতিপক্ষকে? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, যখন এই নির্বাচনের পরিবেশে আপনি দেখবেন উভয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কিন্তু পরিভাষাগুলোর মধ্যে এটা হচ্ছে কি, এর মধ্যে অনেকগুলো মাত্রা আছে। একটা হচ্ছে আপনার জনগণকে আপনাকে উদ্বুদ্ধ করতে হবে। ওনারা যখন জনগণের সামনে যান, তখন এই জিনিসগুলা, তার দলের কর্মী জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এই জিনিসগুলা, এটাকে আমার মনে হয় রেটরিক হিসাবে বা প্রতীকী ভাষা হিসাবে গ্রহণ করাটা ভালো। এটার মধ্যে আমি মনে করি যে এটা রাজনীতির কালচার, আমাদের দেশের কালচার এ ধরনের। উভয়, আপনি যদি এই ভাষাটা দেখেন, এটা উভয় দিক থেকেই আসছে, কিন্তু উভয় দিক থেকেই আসছে। ভাষা এটা কি শালীনতা বলে? রাজনৈতিক শালীনতা না, শালীনতা না হলেও আমি বলবো শালীনতা নয়, এর মধ্যে উত্তাপ আছে। তবে আমি মনে করি এটা একেবারে অস্বাভাবিক কিছু নয়, এটা অস্বাভাবিক। উনি হয়তো যেটা বোঝাতে চেয়েছেন, উনি হয়তো আক্রান্ত হয়ে, যেমন আপনি যদি আমি যদি এখন একটু ফ্যাক্টের জায়গায় আসি আপনার কাছে, সেটি হচ্ছে দেখছেন ধারাবাহিকভাবে
জামাতের অভিযোগ হচ্ছে, এবং আপনি যদি আর একটা স্টেটমেন্ট আপনার মনে হয় নোটিশে আসছে, সেটা হচ্ছে জামাতের নায়েবে আমির তিনি কিন্তু বলেছেন নারীদের প্রতি অব্যাহত আক্রমণের প্রেক্ষিতে তারা নারী সমাবেশেরও ডাক দিয়েছেন সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানে। আমি যেটা- সুতরাং এই ঘটনাগুলোর ক্ষেত্রে এই প্রতিক্রিয়াগুলো আসছে আমার ধারণা। আবার আমার মনে হয় যে তারেক রহমান সাহেব প্রথমে অ্যাড্রেস করেছেন সিলেটে, আপনি দেখবেন সিলেটে এসে তিনি কিন্তু নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি মিন করেছেন যে সেটা হচ্ছে যে মুনাফেক বা কারা মুসলমান নয়, নাউজুবিল্লাহ বাংলাদেশের বলেছেন। রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো জামাত এই নারী সমাবেশ দিয়ে কি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চায় আসলে? না, এটা আমি ঠিক জানি না, তবে আমি আপনাকে যতটুকু আমি পত্রিকার মাধ্যমে দেখেছি সেটা হচ্ছে অব্যাহতভাবে নারীদের প্রতি যে সহিংসতা, বিভিন্ন স্থানে নারীদের প্রতি আক্রমণ কিন্তু অব্যাহত। জামাতের নেতাকর্মীরাই তো নারীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। ডাকসুতে বলা হচ্ছে এক ধরনের অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে, বরগুনায় জামাতের নেতা অশালীন বক্তব্য দিলেন। আচ্ছা, আমি আপনাকে এই ক্ষেত্রে কয়েকটা দিকে মনোযোগ আকর্ষণ করব। আমি এটা ভালো হতো যদি জামাতের সরাসরি যারা মানে তাদের কাছে অনেক বেশি তথ্য আছে, কিন্তু আমার কাছে যে তথ্য, যেমন ডক্টর মঞ্জুর অথবা আমার স্যার যে জিনিসটা উল্লেখ করেছেন সেটি হচ্ছে, আপনি আর একটা প্রশ্ন করেছেন কৃষ্ণ নন্দী, তাই না? হচ্ছে আপনার খুলনা একের যে জামাই আদরে রাখা হবে। জামাই আদরে রাখবে কি রাখবে না সেটা পরের বিষয়। তবে জামাত যেহেতু ইসলামের প্রতিনিধিত্বশীল একটি রাজনৈতিক দল বলে দাবি করে, ইসলামে কিন্তু অন্য ধর্মের অধিকার, সব ধর্মের যদি মৌলিক শিক্ষাটা আপনি দেখেন তাহলে দেখবেন মানুষের প্রতি তার আচরণ, মানবিক অধিকার, এই জায়গাগুলোকে সমুন্নত রাখা। তো সেক্ষেত্রে আমি বলবো জামাই আদর শব্দটাও আমি প্রতীকী মনে করি। তবে আমি মনে করি যে প্রকৃত যিনি ইসলাম চর্চা করবেন তাকে কিন্তু তার প্রথম টেস্টটা হচ্ছে তিনি অন্য ধর্মের মানুষের প্রতি তিনি সুবিচার সম অধিকার, সকল নাগরিকের সম অধিকার সমুন্নত রাখবেন কি রাখবেন না, এটার দ্বারাই কিন্তু তার পরীক্ষা হবে। সুতরাং তার ভাষাটা প্রতীকী হলেও এটা করা কর্তব্য। আমি দ্বিতীয় জায়গায় আসি, আপনি দেখেছেন যে 5-6টা বিশ্ববিদ্যালয়ে যে ভোটের যে জায়গাটা সমীকরণ হয়েছে তার একটা অন্যতম ফ্যাক্ট হচ্ছে নারীদের সমর্থন। এবং আপনি দেখেছেন ডাকসু নির্বাচনের পরে রোকেয়া হলের মেয়েদের প্রতিক্রিয়াটা, আপনি ধরে নিতে পারেন যে নারীদের মধ্যে কিন্তু জামাত এখন নারী বান্ধব সংগঠন হিসেবেই আসছে। সুতরাং এখন সেখানে কিন্তু আক্রমণটা হচ্ছে, এবং আপনি দেখবেন বিভিন্ন নেতৃবৃন্দ জামাত কিন্তু যদি নারী বান্ধবী হয় তাহলে আর কি এতদিন কি ছিল? এটা ছিল, আপনি যদি বলেন 71 তো আমাদের দেশের একটা অন্যতম ঘটনা, এবং এটা বাস্তবতা হচ্ছে 71-এর স্বাধীনতা যুদ্ধে জামাত ছিল এদেশের স্বাধীনতা আন্দোলনের অবস্থানটা, জামাত পক্ষের অবস্থান ছিল না, বিপক্ষ শক্তি ছিল, তাই না? তো জামাতের বিরুদ্ধে যে কয়টা ট্যাগিং শব্দটাই আমি উদ্দেশ্যমূলকভাবে এখানে ইউজ করছি, সেটি হচ্ছে যে জামাত একটা ফ্যাসিস্ট দল, জামাত একটা স্বাধীনতা বিরোধী দল, জামাত একটা মৌলবাদী দল, জামাত নারীদের অধিকার, যেমন ডাকসুতে যদি ছাত্র শিবির ক্ষমতায় আসে তাহলে সবাইকে বোরকা পড়তে হবে। বাস্তবের সাথে এগুলোর কিন্তু কোনো মিল নেই বাস্তবতার সাথে, কারণ 5টা ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাকে থামিয়ে অধ্যাপক সুকুমার বড়ুয়া আপনার কাছে যেতে চাই যে বাস্তবের সাথে মিল নেই, জামাত যা বলে আমি বাক্যটা শেষ করে দেই যে এই পাঁচটা সংসদ নির্বাচনের পরবর্তী চিত্র প্রমাণ করে যে কোথাও কিন্তু যে স্বাভাবিকতা, সেই স্বাভাবিকতা কোনো ব্যত্যয় ঘটে নেই।